আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ নিয়ামুন জান্নাত, সিনিয়র প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আমি আজ জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। তাহলে মূল ক্লাসে যাওয়া যাক। শিক্ষার্থীরা, আজকে ক্লাস শেষে যে বিষয়গুলো তোমরা জানতে পারবা তা হচ্ছে কোষ বিভাজন সম্পর্কে জানতে পারবা, কোষ বিভাজনের কারণ গুরুত্ব সম্পর্কে জানতে পারবা, কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবা, অ্যামাইটোসিস প্রক্রিয়া ও এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবা ও নতুন একটি বিষয়, সেটা হচ্ছে কোষ চক্র, তা তোমরা বর্ণনা করতে পারবা। শিক্ষার্থীরা, কোষ বিভাজন সম্পর্কে তোমরা নবম ও দশম শ্রেণীতে জেনে এসেছো। এরপরও তোমরা উচ্চতর লেভেলে জানার জন্য আমি আজকে একটু আলোচনা করব। প্রথমে তোমরা জানতে পারবা কোষ বিভাজন কি। যে জৈবিক প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষে পরিণত হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এখানে তার মধ্যে আমি কিছু উল্লেখ করছি। কোষ বিভাজন সম্পর্কে রুডolf ভিউসার 1855 সালে প্রথম ব্যাখ্যা করেন। পূর্ববর্তী কোষ থেকে কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষের সৃষ্টি হয়। বিজ্ঞানী বোভরি 1879 এবং ডাব্লিউ ফ্লেমিং 1882 সালে বলেন দেহ কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। তারা দেহ কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। এখন আমরা জানতে পারবো কোষ বিভাজনের কারণ। কি কারণে কোষ বিভাজন হয়? ন্যূনতম বৃদ্ধির কারণে কোষ বিভাজন হয়, কোষীয় আয়তন ও বিপাকের কারণে কোষ বিভাজন হয়, নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত ঠিক রাখার জন্য কোষ বিভাজন হয়, মাইটোজেন এর কারণে কোষ বিভাজন হয় ও জিন নিয়ন্ত্রণ এর কারণেও কোষ বিভাজন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি কোষ বিভাজন আলোচনা করলাম। এখন আমি কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সকল প্রকার কোষ পূর্বসূরি কোষ থেকে বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। প্রতিটি জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট বিভাজনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জাইগোট শব্দটি কি এটা তোমরা জানো? জাইগোট হচ্ছে একটি পুংগ্যামেট ও একটি স্ত্রী গ্যামেট, অর্থাৎ একটি শুক্রাণু ও একটি ডিম্বাণু মিলিত হয়ে যে কোষটি সৃষ্টি করে তাকে জাইগোট বলে। সেই কোষটাকে আমরা নিষিক্ত ডিম্বাণু বলতে পারি। জীব দেহের বৃদ্ধি, প্রজনন ও পরিস্ফুরণের জন্য কোষ বিভাজনের প্রয়োজন। অর্থাৎ একটা ছোট চারা গাছ কোষ বিভাজনের মাধ্যমে বড় হয়। জীব দেহের আঘাত ও ক্ষত স্থান নিরাময়ের জন্য কোষ বিভাজনের আবশ্যক। অর্থাৎ আমাদের কোনো অংশ যদি কেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয় তাহলে সে জায়গায় কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে কোষ বিভাজনের মাধ্যমে সেই অংশটা ক্ষত স্থানটা নিরাময় হয়। জীবের বংশবৃদ্ধি, বিশেষ করে জনন কোষ গঠনের জন্য কোষ বিভাজনের প্রয়োজন। কোষ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্যপূর্ণ আপত্য কোষের সৃষ্টি হয় যা জীবের অভিযোজন ও অভিব্যক্তিতে সাহায্য করে। এখানে মিয়োসিস কোষ বিভাজনের ফলে একটা জীবের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, ফলে অভিব্যক্তি সৃষ্টি করে। কোষ বিভাজনের মাধ্যমে জীব দেহের কোনো অঙ্গের বা খণ্ডাংশ থেকে সমগ্র দেহের পুনরুৎপাদন ঘটে। এখানে একটি প্রাণীর কথা আমরা বলতে পারি। হাইড্রা একটা প্রাণী যার দেহের যে কোনো অংশ যদি মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেই অংশ থেকে একটি সম্পূর্ণ প্রাণী গঠিত হয়। আমরা অনেকে পাথরকুচি উদ্ভিদের নাম জানি। এই পাথরকুচি উদ্ভিদেরও পাতায় কোষ বিভাজনের মাধ্যমে একটা
পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। এরপর বংশ পরস্পর অব্যাহত রাখার ক্ষেত্রেও কোষ বিভাজনের ভূমিকা রয়েছে। এখন আমি কোষের বিভাজনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তোমরা রেখাচিত্রে দেখতে পাচ্ছ যে কোষ বিভাজনকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন আর হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। এখানে ধারাবাহিক প্রক্রিয়া ছাড়াই সরাসরি একটি কোষ দুইটি কোষে পরিণত হচ্ছে। আর পরোক্ষ কোষ বিভাজন হচ্ছে সুনির্দিষ্ট ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভক্ত হয়। মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলে। আজকের ক্লাসে আমরা অ্যামাইটোসিস সম্পর্কে জানতে পারব। এখন আমি অ্যামাইটোসিস সম্পর্কে আলোচনা করব। তোমরা যদিও পূর্বে অ্যামাইটোসিস সম্পর্কে জেনে এসেছো, তারপরও আমি এখন তোমরা জানতে পারবা অ্যামাইটোসিস কি। যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। আমি আবার বলছি, যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে সরাসরি বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এই অ্যামাইটোসিস সাধারণত ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট, অ্যামিবা কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়া হয়ে থাকে। সাধারণত ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট ও অ্যামিবার কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়াটি হয়ে থাকে। তাছাড়াও সকল আদি কোষে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ আবরণী ও মাছের ডিম গঠনের প্রাথমিক পর্যায়ে এই কোষ বিভাজনটি ঘটে থাকে। অ্যামাইটোসিস প্রক্রিয়াটি আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি কিভাবে সংগঠিত হয়। এখানে একটি ইস্ট কোষ, এই ইস্ট কোষের নিউক্লিয়াসটি প্রথমে লম্বাটে বা ডাম্বেল আকৃতির হয়। এরপরে এর সাইটোপ্লাজম দ্বিবিভাজন শুরু হয়, সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয় এবং পরবর্তীতে কোষ ঝিল্লি বিভক্ত হয়ে সম্পূর্ণ দুইটি ইস্টে পরিণত হয়। ঠিক একইভাবে অ্যামিবার নিউক্লিয়াসটি প্রথমে ডাম্বেল আকৃতির হয় এবং দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর নিউক্লিয়াসের সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয় এবং কোষ ঝিল্লি বিভক্ত হয়ে দুইটি অ্যামিবায় পরিণত হয়, যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। এখন আমরা একটু অ্যামাইটোসিস এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো। অ্যামাইটোসিস এর গুরুত্ব: এ ধরনের কোষ বিভাজনের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবদের বংশবৃদ্ধি ঘটে। কোষ বিভাজনের জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। কোষ বিভাজনের জন্য স্বল্প সময়ের প্রয়োজন হয়। নিউক্লিয়াস বিভাজনের জন্য বিভিন্ন দশা বা ধাপ অতিক্রম করতে হয় না। আমি কোষ চক্র সম্পর্কে আলোচনা করব। যে চক্রের মাধ্যমে একটি কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন এই তিনটি কাজ সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে বা সেল সার্কেল বলে। কোষ চক্রের দুইটি পর্যায় থাকে, যথা ইন্টারফেজ বা অবিভাজন পর্যায় এবং আরেকটি হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ বা মাইটোসিস। এখন আমি এই ধাপগুলো বিস্তারিত আলোচনা করব। আমরা চিত্রে এখানে প্রত্যেকটা অংশ ভালোভাবে দেখতে পাচ্ছি, যা পর্যায়ক্রমে আমি আলোচনা করব। ইন্টারফেজ এবং এম ফেজ পর্যায়ক্রমিকভাবে এসে কোষ চক্র সম্পন্ন হয়। এখানে ছবিতে দেখা যাচ্ছে ইন্টারফেজ, এরপরে এম ফেজ হচ্ছে কোষ বিভাজনের ধাপ। এই দুটা পর্যায়ক্রমে আসে এবং কোষ চক্র সম্পন্ন করে। হাওয়ার্ড ও প্লেক 1953 সালে কোষ চক্র আবিষ্কার করেন। হাওয়ার্ড ও প্লেক এর কোষ চক্র অনুযায়ী 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয় বিভাজন পর্যায় বা মাইটোসিসে
এবং 19 থেকে 19.5 সময় ব্যয় হয় ইন্টারফেজ দশায়। তাহলে আমরা দেখি ইন্টারফেজটাই দীর্ঘ সময়। নিচে হাওয়ার্ড ও প্লেক এর কোষ চক্রের বিস্তারিত আলোচনা করা হলো। এখন আমি অবিভাজন পর্যায় বা ইন্টারফেজ নিয়ে আলোচনা করব। দুইটি কোষ বিভাজনের মধ্যবর্তী যে সময়ে কোষ বিভাজিত হয় না কিন্তু বিভাজনের জন্য প্রস্তুতি নেয় তাকে ইন্টারফেজ বা বিরাম দশা বলে। এই পর্বে বিপাকীয় কার্যাবলী এবং ডিএনএ সংশ্লেষণের কাজ সংগঠিত হয়। অবিভাজন পর্যায় বা ইন্টারফেজকে সাধারণত তিনটি দশা বা উপপর্যায়ে ভাগ করা যায়। এখন আমি ইন্টারফেজ বা অবিভাজন এর প্রথম পর্যায় আলোচনা করব। বিরাম 1 বা প্রথম বিভাজন দশা, যাকে গ্যাপ 1 ফেজ বা ফার্স্ট গ্রোথ ফেজও বলা হয়। আমাদেরকে সকল নামই জানতে হবে, কারণ তোমরা এখন বড় হয়েছো, একাদশ শ্রেণীতে পড়ো। এজন্য তোমরা ধীরে ধীরে প্রত্যেকটা নামই মুখস্থ করবা বা নিজের আয়ত্তে নিয়ে আসবা। বিরাম 1 এর প্রথম কাজ হচ্ছে এখানে এ দশায় কোষ চক্রের সূচনা হয় এবং একটি কোষ পরবর্তী পর্যায়ে প্রবেশ করবে কিনা তা নির্ধারণ করা হয়। কোষের পছন্দ নির্ধারিত হয় নির্ণায়ক বিন্দু বা চেক পয়েন্ট বলা হয়। দ্বিতীয়ত, এ দশায় সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয় যা সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এর সাথে যুক্ত করে সাইক্লিন সিডিকে যৌগ গঠন করে এবং ইহা G1 দশা থেকে কোষকে S দশায় পৌঁছাতে সাহায্য করে। সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি কোষ চক্রের অবিভাজন পর্যায় বা ইন্টারফেজ এর প্রথম ধাপ বিরাম 1 বা প্রাথমিক বৃদ্ধি দশা বা গ্যাপ 1 ফেজ এর বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করছিলাম। এ পর্যায়ে এই দশায় ডিএনএ সংশ্লেষিত হয় না, কিন্তু ডিএনএ সংশ্লেষণের জন্য যে প্রয়োজনীয় এনজাইম, প্রয়োজনীয় প্রোটিন ও অন্যান্য উপাদান এবং আরএনএ অণুর সংশ্লেষ ঘটে। যে কোষটি আর বিভাজিত হবে না তা 1 সপ্তাহ বা 1 বছর অর্থাৎ আমৃত এই G1 দশাতেই আবদ্ধ থাকে। অর্থাৎ যে কোষটা আর বিভাজিত হয় না সে এই G1 দশাতেই তার আবদ্ধ থাকে, এর পরবর্তীতে তার আর কোনো কাজ চলে না। কোষ চক্রে 30 থেকে 40% সময় এখানে ব্যয় হয়, অর্থাৎ একটা কোষ চক্রের যে সময় তার 30 থেকে 40% সময় এখানে ব্যয় হয়। এর পরবর্তী ধাপ হচ্ছে এস ফেজ বা সিনথেসিস ফেজ বা ডিএনএ রেপ্লিকেশন বা এস দশা, একে সংশ্লেষ দশাও বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি যে এখানে বিভিন্ন দশাগুলোর যে বিভিন্ন নাম, আমাদের সবগুলো নামই জানতে হবে। এখানে যে পর্যায়গুলো সংঘটিত হয় তা হচ্ছে ডিএনএ অণুর প্রতিলিপনকরণ ও ক্রোমাটিড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়, এর জন্য একে সংশ্লেষ দশা বলে। বিভিন্ন প্রকার প্রোটিন এবং আরএনএ অণুরও সৃষ্টি হয় এখানে। একটি ইনঅ্যাক্টিভেটর বা নিষ্ক্রিয় প্রোটিন সংশ্লেষিত হয় এখানে। কোষ চক্রের 30 থেকে 40% সময় এখানে ব্যয় হয়। স্তন্যপায়ী প্রাণীদের কোষ চক্রে এ পর্যায়ে প্রায় 7 ঘন্টা সময় লাগে। এর পরবর্তী দশা হচ্ছে গ্যাপ 2 দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা বা বিরাম 2, আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আমি গ্যাপ 2 বা দ্বিতীয় বৃদ্ধি দশা বা বিরাম 2, যাকে G2 ফেজ বা গ্যাপ 2 ফেজ বা সেকেন্ড গ্রোথ ফেজ বলা হয়।
এর প্রথম কাজ হচ্ছে বিভিন্ন প্রকার আরএনএ অণু যেমন টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ সংশ্লেষ ঘটে। এটি কোষ চক্রের দ্বিতীয় বিরতি দশা। কোষে এটিপি অণুর সংশ্লেষণ ও সঞ্চয় লক্ষ্য করা যায়, অর্থাৎ এই ধাপে কোষের এটিপি অণু সংশ্লেষ ও সঞ্চয় হয়। নিউক্লিওলাস ও সাইটোপ্লাজমের আয়তন বৃদ্ধি ঘটে এই দশায়। কোষ চক্রের 10 থেকে 20% সময় এখানে ব্যয় হয়। কোষ চক্রের দ্বিতীয় পর্যায় হচ্ছে এম ফেজ, মাইটোটিক ফেজ, বা একে আমরা এম ফেজও বলতে পারি। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে কোষ চক্র হচ্ছে G1S, G2 এর পরে এম। এই এমটাই হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। এই এম ফেজ হচ্ছে একটা কোষ চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা। G2 দশা শেষ হওয়া থেকে শুরু করে G1 দশা সূচনা হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়, সেই সময়টাই হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। ইন্টারফেজ দশার পর কোষ এম ফেজে প্রবেশ করে। কোষ চক্রের 5 থেকে 10 ভাগ সময় এই এম ফেজে ব্যয় হয়। তাহলে আমরা কোষ চক্র বলতে এখানে বোঝানো হচ্ছে ইন্টারফেজ, এরপর এম ফেজ, আবার ইন্টারফেজ, চক্রাকারে চলতে থাকে। এই এম ফেজে দশা দুটি ভাগে বিভক্ত করা হয়। একটাকে ক্যারিওকাইনেসিস বলে, একটাকে সাইটোকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যেটা মাইটোসিস কোষ বিভাজনের 5টা দশায় সম্পন্ন হওয়ার পরে সাইটোকাইনেসিস। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ কোষ বিভাজনের যে বিষয়গুলো আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই তা বুঝতে পেরেছ। এরপর তোমরা আরো অধ্যয়নের মাধ্যমে এই অধ্যায় সম্পর্কে আরো বেশি জানতে পারবা। আমি এখন একটি বাড়ির কাজ দিচ্ছি, যা চিত্রে একটি সৃজনশীল কোশ্চেন উপস্থাপন করা হয়েছে চিত্রের মাধ্যমে। এখানে তোমরা ঘয়ের উত্তরটি লিখে তোমাদের নিজ নিজ বিষয় শিক্ষকের কাছে পাঠিয়ে দিবা। এখানে ক ইন্টারফেজ আমি পূর্বে বলেছি। অ্যামাইটোসিস বলতে কি বুঝো, এটাও আমি আমার পূর্বে বলেছি। উদ্দীপকে একটু লক্ষ্য করো, চিত্রে গয়ের কোশ্চেন বলা হচ্ছে উদ্দীপকে এস দশার বর্ণনা করো। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এস দশা। আমরা জানি এস দশা হচ্ছে ডিএনএ সংশ্লেষ দশা। তাহলে তোমরা এটা বর্ণনা করবা। এবং ঘয়ের উত্তর বলা হচ্ছে, এখানে ঘয়ের কোশ্চেন হচ্ছে G1 ও G2 এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। এখানে G1 হচ্ছে গ্যাপ 1 এবং G2 হচ্ছে গ্যাপ 2, এর মধ্যে তুলনামূলক আলোচনা করবা। এটি তোমরা বাড়ির কাজ হিসেবে করে তোমাদের বিষয় শিক্ষকের কাছে পাঠিয়ে দিবা। সবাই বাসায় থাকবা, প্রয়োজন না হলে বাসার বাইরে যাবা না, বেশি করে পড়াশোনা করবা। সবাইকে ধন্যবাদ।